গুড ইভিনিং ফ্রেন্ডস। আবার অনেক দিন বাদে আমি লাইভে এলাম। তো আমি এই সময়ে সাধারণত যে মেডিকেল ভিডিওগুলো করি তার মধ্যে লাস্ট 3 মাস ধরে আমি আমার মেডিকেল ডায়েরি বলে একটা চ্যানেলকে প্রমোট করবার চেষ্টা করছি, যেটাতে আমি সাধারণত আমার ওল্ড কেসগুলো এখানে বলি, যে পুরোনো কেসগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করি। কিন্তু আজকে আমি একটা নতুন কেস, যেটা আমি রিসেন্ট দেখেছি, সেই কেসটা নিয়ে আলোচনা করব। এবং যেক্ষেত্রে সেই পেশেন্টটা অ্যালোপ্যাথি দেখিয়ে 3 মাস ধরে ভুগছে এবং সাফার করছে, অনেক টেস্ট করে প্রায় 1000-10 খরচা করে ফেলেছে। সেটা খাওয়ার পরে যখন তার ভালো হচ্ছে না বা সেরকম অসুবিধা হচ্ছে, তখন তথাকথিত একটা বড় হসপিটালের যেসব হোমিওপ্যাথি ডাক্তাররা আছেন তাদের কাছে দেখাবার পরে প্রেসক্রিপশান করে। সেই প্রেসক্রিপশানে, যেটা হোমিওপ্যাথিতে সাধারণতভাবে আমাদের নিয়ম নেই, হ্যানিম্যানের রুল অনুযায়ী মিনিমাম ডোজ এবং মিনিমাম মেডিসিন ইউজ করার কথা এখানে বলা আছে। কিন্তু সেখানে সে 7খানা মেডিসিন ইউজ করেছে এবং তারপরে তার যে প্রবলেমটা নিয়ে গেছিলো সেই প্রবলেমটা তো সারেইনি, আরও উল্টোপাল্টা অন্যান্য প্রবলেম তার মধ্যে এসেছে। তো সেটা বলার আগে আমি সেই কেসটা নিয়ে আলোচনা করব এবং সেগুলো নিয়ে দেখাবো আমি। তো তার আগে আমি একটা নতুন কিছু বলবো। এখানে কেউ আমি ব্যক্তিগতভাবে নাম করে কাউকে বিখ্যাত করতে চাই না। কেউ এরকমভাবে তো নিজের প্র্যাকটিসে নিজেকে গড শো করে, তার ফিজিক অনেক বেশি, এবং প্রায় অন্যান্য হোমিওপ্যাথি ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তারদের আক্রমণ করে, যেটা সঠিক বলে আমার মনে হয় না। নিজের জায়গায় নিজে ট্রিটমেন্ট করো, ভালো ট্রিটমেন্ট করো, কারণ আমরা কেউ গড নই। আমার ফেসবুক চ্যানেলের প্রথমেই দেখবেন ক্যাপশনে লেখা আছে, আই এম দ্য হিলার, নট গড। হিলার মিন্স আমি হিল করবার চেষ্টা করি মাত্র, বাদবাকি তো সমর্পিত হওয়া উচিত প্রত্যেকটা মানুষকে। আমাকে যদি ঈশ্বর সাহায্য না করে, আমি তাকে হিল করে সেই জায়গাতে আনতে পারবো না, এটা আমি মনে করি। তো প্রত্যেকটা মানুষের এই সমর্পিত পান হওয়া উচিত। আমি যদি পারি আমি সব কিছু, বাদবাকি সবাই আর কেউ না। এরকম একটা অ্যাটিটিউড নিয়ে কেউ মাঝে মাঝে লাইভ করছেন, কিন্তু সবাইকেই আক্রমণ করছেন। আমি এতদিন কিছু বলিনি, ব্যক্তিগতভাবে কাউকে যার প্র্যাকটিসের শেষে করুক সেটা নিয়ে আমি বলিনি, এবং আক্রমণও আমি করা পছন্দ করি না। কারণ আমি মনে করি প্রত্যেকটা মানুষ কি পাবে। আমি অ্যাজ এ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে আমি একজন অ্যাস্ট্রোলজারও, আমি সেটা এই জন্যে আমি এই ফিলোসফিটা মনে করি যে আমি কাউকে কিছু ভালো দেবো মনে করলেও ভালো দিতে পারবো না যতক্ষণ না যাকে দেওয়ার চেষ্টা করছি তার ভালো পাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। সুতরাং আমি নিজেকে ভগবান মনে করতে পারি না। সেই জৈনিক ডাক্তার মাঝে মাঝেই দেখতে পাই, জানি না এটা তার ডাক্তারের সাথে বিজনেস থিওরি কিনা, অন্যদের আক্রমণ করে, অন্য ডাক্তারদের আক্রমণ করে, তার ভিজিট অনেক বেশি। তা হোক, সে অনেক প্রবীণ ডাক্তার, অনেক শিক্ষিত ডাক্তার, সেক্ষেত্রে সে ভালো ট্রিটমেন্ট করে, নিশ্চয়ই করে, ভালো সিস্টেম মেনটেন করে, হোমিওপ্যাথি সিস্টেম মেনটেন করে ট্রিটমেন্ট করে, এটাতে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু তিনি যে এই আক্রমণাত্মক অ্যারোগেন্ট মেন্টালিটি, এবং শুধুমাত্র সারা পৃথিবীতে আমি আজকে গুগল ঘেটে আমি দেখেছি, সেইগুলো ইনফরমেশন করে দেবো যে এখানে সারা পৃথিবী বলছি, সরি ফর দ্যাট ইনফরমেশন, সারা ওয়েস্ট বেঙ্গলে রেকগনাইজড যে হোমিওপ্যাথিক ডাক্তার রয়েছে তারা মোটামুটি 40,000। আমি আপনাকে আরেকবার দেখে নিয়ে বলছি, আমি খাতা আমি নোট করে দিচ্ছি। রেজিস্টার্ড যে ডাক্তার আছে তার হচ্ছে 40,000। 32,670 এ ক্যাটাগরির মধ্যে, বি ক্যাটাগরির মধ্যে 7,920।
এটা হচ্ছে রেজিস্টার যে ব্যাপারটা হচ্ছে। আর রুরালের ক্ষেত্রে অল্টারনেটিভ ফোক হিলার অ্যান্ড অল্টারনেটিভের যে খাতা আছে সেটা প্রায় 2 লাখ। তো এত বড় স্টেটে যে কটা ডাক্তার আছে, যদি এরা না থাকে, হ্যাঁ হয়তো অনেক ভুল করে, অনেকভাবে ঠিকঠাক অনেক কিছু সার্ভিস তো দেয়, সার্ভিস তো পায় তাদের মাধ্যমে। কোনো একটা ব্যক্তিগত আমি যদি মনে করি আমি খুব সঠিকভাবে ট্রিটমেন্ট করি, সঠিকভাবে ইয়ে করি, তো সেক্ষেত্রেও যদি আমার কাছে এই 2 লাখ ডাক্তারের, আমি তো অতটা বড় ডাক্তার নই, অবশ্যই আমি বলছি, কিন্তু ধরুন কথার কথা ধরেও নেই, যদি আমি যদি মনে করি আমি খুব ভালো জানি এবং ভালো ট্রিটমেন্ট করি, তো এই 2 লাখ প্র্যাকটিস করে তাদের যে কাছে যারা পেশেন্টরা যায়, গড়ে যদি 10টা করেও পেশেন্ট যায় এখানে, গড়ে প্রতিদিন যদি 10টা করেও পেশেন্ট যায়, তাহলে 2 লাখ ইন্টু 10 মানে 2 কোটি। তো এটা কি কোনো ব্যক্তিগতভাবে কেউ বা কেউ কি চিকিৎসা সেটা দিতে পারবে? রুরাল ডাক্তাররা আছে বলে, অল্টারনেটিভ ডাক্তাররা আছে বলে সারা ওয়েস্ট বেঙ্গলে প্রায় 2 লাখ এরকম আছে যারা হচ্ছে অল্টারনেটিভ রেজিস্টার্ড ডাক্তার। তো সেই ডাক্তার নিজেকে এইভাবে জাহির করে যে ভিজিট প্রচুর টাকা ভিজিট নেয়, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব নয় সেই ধরনের ডাক্তারের কাছে যাওয়ার। 3000 4000 এরকম যে ইয়েটা, সেটা সবার পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। আর যদি এফোর্ড করা সম্ভবও হয়, সেক্ষেত্রে সেই লাইন দিয়ে দাঁড়িয়ে এতক্ষণ অন্য দূর দূর থেকে সেখানে গিয়েও সেটা সম্ভব নয়। তিনি মানে এইভাবে একটা করেছেন, আমি দেখেছি। এর আগে তো অন্যান্য ডাক্তারদের আক্রমণ করেন, যাকে তাকে অন্যান্য ডাক্তারদের প্র্যাকটিস নিয়ে করেন। ঠিক আছে, আমি বলছি, সেই ডাক্তারকেই আমি বলছি, আপনি ভালো প্র্যাকটিস করেন, আপনি প্রবীণ ডাক্তার, আপনি একজন ভালো চিকিৎসক, একদম ভালোভাবে হোমিওপ্যাথিক জায়গা নিয়েই প্র্যাকটিস করেন। হোমিওপ্যাথির যে রুলগুলো আছে অ্যাকর্ডিং টু অ্যানিম্যাল সিস্টেম, অ্যানিম্যাল ল, আপনি মেনটেন করেন প্রপারলি। কিন্তু তার মানে তো এই নয় যে আপনি শুধুমাত্র এরকম দেখান পেশেন্ট কত আছে, কত কী আছে, আপনার প্রচুর লোক কত বাইরে বাইরে থেকে আসছে, কিন্তু আসছে ঠিক আছে, আপনার যদি 50টা 100টা 150টাও পেশেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু যদি সারা পশ্চিমবাংলায় যে সার্ভিস দেয় যারা সরকারি হয়তো চাকরি করে না, কোনো গভর্নমেন্ট হসপিটালে কাজ করে না বা করে না, তারা তো সার্ভিস দেয়। আর কি ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা, প্রায় 2 লাখ, আমি আজকে গুগল থেকে বার করেছি, এটাতে 2 লাখ এরকম আনঅথরাইজড ডাক্তাররা যারা রয়েছে সার্ভিস দেয়, এবং গ্রামান্তরে প্রত্যন্তরে জায়গায় সার্ভিস দেয়। তাহলে 10টা করেও যদি গড়ে আমি ধরি, তাহলে প্রায় 2 কোটি। এই 2 কোটি লোক কিন্তু সার্ভিস পায় গ্রামান্তরের ইয়েতে। তাদের প্রত্যেককে যদি এরকমভাবে একদম ভালো ইয়ের কাছে আসবার প্রয়োজন পড়ে, তারা হয়তো অর্থনৈতিকভাবে সাহায্য, তার ক্ষমতা নেই যে সেই আপনার মতো ডাক্তারদের কাছে যাবার, যাদের ভিজিট 3000 4000 সম্ভব নয়। আবার যদি সম্ভবও হয়, তাহলে পরে অত পেশেন্টকে আপনি দেবেন কী করে ট্রিটমেন্ট একই সাথে? তো এইটা আক্রমণ করাটা আমার মনে হয় এটা ঠিক নয়। এবং ব্যক্তিগতভাবে জানি না কোনো ডাক্তারের প্রতি রাগ থাকতে পারে বা ইয়ে হতে পারে, সেক্ষেত্রে আমি বারবার বলছি, কোনো ডাক্তার যদি ভালো ট্রিটমেন্ট করেন, ভালো একদম মেনটেন করছেন, যদি হোমিওপ্যাথির কথাই বলছি, হোমিওপ্যাথির ল মেনটেন করে করছেন, ভালো, তো এটা তো আমিও অ্যাপ্রিসিয়েট করছি। যদি আপনি প্রবীণ যদি হন, ভালো অ্যানিমালের রুল মেনটেন করে একদম ট্রিটমেন্ট করছেন, এটা ভালো। আমি এরপরে বলবো, আমার কাছে একটা পেশেন্ট 2 দিন আগে এসেছিলো, যেটা গেদে থেকে এসেছিলো, যে আমি সেটা দেখাবো, এভিডেন্স আছে আমার কাছে, আমি সব এভিডেন্স রেখে দিয়েছি, দেখাবো। যে আর একটা সার্ভিক্যাল প্রবলেম ছিল ঘাড়ের, তো কৃষ্ণগড় হসপিটালে দেখিয়েছে, যেখান থেকে ডিএমএস ডাক্তার, হোমিওপ্যাথির ডিএমএস ডাক্তার 7খানা মেডিসিন ইউজ করেছে, এবং তার ফলে তার প্রবলেম আরও বেড়ে গেছে। ওই সার্ভিক্যাল প্রবলেমে যে একটা ভার্টিগো ফিলিংস হচ্ছিল, সেটা তো যায়নি, উল্টে অন্যান্য জিনিস চলে এসেছে। কিন্তু আমি তো তার মানে তো এটা বলতে পারি না এক্ষেত্রে আমি সর্বা। তো অল্টারনেটিভের ওপরে যারা প্র্যাকটিস করছে, যারা অল্টারনেটিভ ক্ষেত্রে নিয়ে প্র্যাকটিস করে, তা এরকম গ্রামগঞ্জের প্রত্যেককে আক্রমণ করার তো কোনো মানে হয় না আমার। সেক্ষেত্রে কোনো মানুষ একা, আমি যত ভালো হই না কেন, আমি যতই চিন্তাভাবনা করি না কেন, আমি আমার ফ্যামিলির বাইরে আরও 10টা লোককে তো আমি সার্ভিস দিতে পারবো না। আমি আমার ফ্যামিলিকে দিতে গিয়ে অস্থির অবস্থা, আমি আমার ভাই বোনকেও তো ইচ্ছা করলেও পারবো না। প্রত্যেকটা মানুষের একটা লিমিটেশন আছে, তো তাদেরও একটা প্রয়োজন আছে সমাজের প্রতি। হ্যাঁ, হয়তো সর্বক্ষেত্রে একদম সঠিকভাবে তারা দিতে পারে না সেই সার্ভিসটা, বা সেই রুল মেনটেন করে দিতে পারে না,
কিন্তু আজকের দিনের যে রিকোয়ারমেন্ট পুরো ওয়েস্ট বেঙ্গলের, সেই রিকোয়ারমেন্টের অনেকটা অংশই তারা কিন্তু মিটিয়ে দেয়। যাই হোক, আমি এখানে এটা বললাম, এই রেজিস্টার ক্ষেত্রে রেজিস্টার আছে হোমিওপ্যাথি ডাক্তার, যেটা আমি গুগল থেকে বার করেছি 40,000, এর মধ্যে এ ক্যাটাগরিতে 32,617 আর বি ক্যাটাগরিতে 7,920। আর রুরাল জায়গাতে যারা গ্রামগঞ্জে প্র্যাকটিস করছেন ফোক বা অল্টারনেটিভের ক্ষেত্রে, ফোক হিলার বা অল্টারনেটিভ ক্ষেত্রে, তারা এরকম যে রয়েছে সেটা প্রায় 2 লাখ, প্রায় 2 লাখ না, 2 লাখ অ্যাবভ টু 2 লাখ, 2 লাখ রয়েছে। এবার আমি একটা জায়গা বলছি, এখানে কি বলছে, অ্যাক্ট 33 অফ 1963, 1963 সালের 1963 এর যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী কী বলছে, হোমিওপ্যাথি মিনস, হোমিওপ্যাথিটা কি, হোমিওপ্যাথি মিনস দ্য সিস্টেম অফ মেডিসিন ফাউন্ডেড বাই ডক্টর হ্যানিম্যান অ্যান্ড ইনক্লুড দ্য বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন ফাউন্ডেড বাই ডক্টর সুসলার অ্যান্ড দ্য expression homeopathy shall be construct accordingly. আমি আরেকবার করছি, হোমিওপ্যাথি মিনস দ্য সিস্টেম অফ মেডিসিন ফাউন্ডেড বাই ডক্টর হ্যানিম্যান, বলছে যেখানে হোমিওপ্যাথিটা কি, যেটা হ্যানিম্যান যে সিস্টেম বার করে সেইভাবে যদি তারা কেউ ট্রিটমেন্ট করে সেটা হচ্ছে হোমিওপ্যাথির মধ্যে পড়ে। হ্যানিম্যান যে রুল রেগুলেশন সেটা যদি মেনটেন করেছে তাহলে অ্যান্ড কী আছে, ইনক্লুড দ্য বায়োকেমিক সিস্টেম, এবং ইনক্লুড করেছে তার সঙ্গে বায়োকেমিক সিস্টেম, যেটা ডাক্তার সুসলাল খুব ডিস্টার্ব করে আমার এখানটাতে দেখছি, মানে কানেকশানের আবার ডিসকানেক্ট হয়ে গেছিলো নেটের জন্য। তো 12টা মেডিসিন নিয়ে সুসলার রেমেডি তৈরি হয়, যেগুলো সল্ট থেকে তৈরি, লবণ থেকে তৈরি। তো এইটা ইনক্লুড আছে, এইগুলোকে নিয়ে যারা ট্রিটমেন্ট করে, হোমিওপ্যাথির সাথে বায়োকেমি নিয়ে তার সঙ্গে ট্রিটমেন্ট দিতে পারে। এক্সপ্রেশন সুসলার অ্যান্ড দ্য এক্সপ্রেশন হোমিওপ্যাথি শ্যাল বি কনস্ট্রাক্ট অ্যাকর্ডিংলি। ওকে, তো এইটা ব্যাপার হচ্ছে। এইবার আমি আরেকটা জায়গায় বলছি, এখানে কি বলছে দেখুন, আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, দেখুন আশা করি পড়া যাচ্ছে। ইয়েস, হোমিওপ্যাথি ইজ ফুললি লিগাল, রেগুলেট প্র্যাকটিস অ্যান্ড কী আছে এখানে লেখা, মেন স্ট্রিম সিস্টেম অফ দ্য অল্টারনেটিভ মেডিসিন ইন আন্ডার দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ, যেটা মোদিজি বার করেছেন, দেখেন এখানটাতে। এবার তারা কী বলছে, আয়ুর্বেদা, যোগা, ন্যাচুরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি, দেখুন লাস্টে দেখুন আছে এখানে হোমিওপ্যাথি, দেখুন লেখা আছে, যেটা মিনিস্ট্রি অফ আয়ুষের মধ্যে পড়ে। তা লিখেছে, ইয়েস হোমিওপ্যাথি ইজ ফুললি লিগাল, রেগুলেট অ্যান্ড প্র্যাকটিস অফ মেডিসিন। তো মিনিস্ট্রি অফ আয়ুষ, অল্টারনেটিভ যেটা রেগুলেট, আর এখানে দেখুন অল্টারনেটিভ, যারা রুরালে প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে যে আক্রমণটা হয়েছে, সেই আক্রমণের এগেনস্টে আমি এখানে বলতে চাই, যারা রুরাল ডাক্তার আছে বা যারা রুরাল প্র্যাকটিস করছে, আমার এই ভিডিওটাকে মনে করতে পারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করে যারা রুরাল প্র্যাকটিস করেন, ইচ্ছা করলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ব্যাপারে আলোচনা করা যেতে পারে। প্রত্যেকেই যে ডিএমএস ডিএইচএমএস করে যে জায়গাটাতে করছে, সেক্ষেত্রে এবার আমি দেখাবো আমার প্র্যাকটিসের জায়গা, যে ভুলটা, যে ল মেনটেন করে। আমি প্রথমে বললাম যে হোমিওপ্যাথি মিনস, হোমিওপ্যাথি এখানে কী বলেছে, যে এখানেও সেকশন রয়েছে, অ্যাক্ট 33 অফ 1963 যে অ্যাক্ট হোমিওপ্যাথি, সেক্ষেত্রে একটা জায়গা রয়েছে, হোয়াট ইজ হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি মিনস দ্য সিস্টেম অফ মেডিসিন ফাউন্ডেড বাই দ্য ডক্টর হ্যানিম্যান অ্যান্ড ইনক্লুড দ্য বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন ফাউন্ডেড বাই দ্য ডক্টর সুসলার। তো হোমিওপ্যাথি মিনসের কি, হোমিওপ্যাথি যে
যে রুলটা আছে হোমিওপ্যাথি রুলের ক্ষেত্রে যে জায়গাটা আছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে পোটেন্সি ইউজ করতে হয় হোমিওপ্যাথি যদি প্রপারলি ইউজ করে। হ্যাঁ, অনেকে করে না, মাল্টিপল মেডিসিন ইউজ করে, মাল্টিপল মেডিসিন মিক্সড মেডিসিন ইউজ করে, যেগুলোকে টনিক বলে ছাড়ে, যেগুলো হোমিওপ্যাথির মধ্যে নেই। হ্যানিম্যান সেগুলো বলেনি, সেগুলো বলেনি। হ্যানিম্যান বলেছে সিঙ্গেল মেডিসিন মিনিমাম ডোজ, এবং সেক্ষেত্রে যে যারা প্র্যাকটিস করে তারা 2-3টে দেয়। কিন্তু যেসব ডাক্তাররা 7টা 8টা 10টা করে দিচ্ছে মানে হোমিওপ্যাথি নাম করে, হ্যাঁ আপনি তাদেরকে বলেন, তাদেরকে যারা ভালো প্র্যাকটিস করে তাদেরকে বলা, তারা ওই সব ডাক্তারদের এগেনস্টে বলা উচিত যে হোমিওপ্যাথিতে এরকম নেই 7-8খানা মেডিসিন একসঙ্গে দেওয়ার, যেটা অ্যালোপ্যাথিতে সাধারণত হয়। আনঅথরাইজড এবং আনএথিক্যাল, যেটা ট্রিটমেন্টের সহায়ক না হয়ে তার বিরোধিতা হয়ে যায়, মানে সারেও না। সেটার আমি কেস হিস্ট্রি যখন আমি আজকেরটা করবো সেটা আমি দেখাবো। সেই ক্ষেত্রে যে একজন কৃষ্ণনগর হসপিটালের ডাক্তার, সেক্ষেত্রে হোমিওপ্যাথি ডাক্তার ডিএমএস খুব ডিস্টার্ব করছে, জানি না কি কেন এরকম হয় আমার যখনই আমি করতে যাই। তো এই হচ্ছে ব্যাপার, যেটা আশা করি আমার বক্তব্যটা রাখলাম, যেটা যে এরকমভাবে কাউকে আক্রমণ করে বা করে করা উচিত নয়। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর এরকম প্র্যাকটিস করে যাদের দ্বারা মানুষ সাহায্য অবশ্যই পায়। হ্যাঁ, হয়তো ঠিকঠাকভাবে করে না, সেটা বলুন, আপনি অবশ্যই বলুন যে এইটা ঠিক পদ্ধতি নয় হোমিওপ্যাথির, যেটা আমি মেনটেন করে চলি, আইডিয়াল হোমিওপ্যাথি মেনটেন করে চলি। কিন্তু সবাই করে না বা পারে না বা বোঝে না, বা ব্যস্ততার জন্য হোক বা যে কোনো কারণের জন্য। আমি সেটারই একটা আজকে আপনাদের কাছে তুলবো, যেটা কেস হিস্ট্রিটা আমি এবার আসছি। প্রথমে আমি আইনের ব্যাপারে কিছু বলে নিলাম, কারণ অনেকে এরকম টাইপের বলছে, সেই কারণে আমি বলে নিলাম। তো আজকে আমি যে কেস হিস্ট্রিটা বলবো, যেটা আমি সাধারণত ওল্ড কেস হিস্ট্রি নিয়ে আলোচনা করি, তো আজকে আমি একটা বলবো, দেখাবো আপনাকে, তার ছবিও দেখি। এখানে যে পেশেন্ট আছে তার নামটা বলবো না, আমার কাছে এসছে 10/8/26, আজকে বোধহয় 12 তারিখ। কত তারিখ আজকে? 12 তারিখ। তা আমার কাছে এসছে যখন, তার একটা ছিল হচ্ছে ভার্টিগো ফিলিং ছিল, সার্ভিক্যাল প্রবলেম ছিল, অলওয়েজ মাথা এরকম টলকাতো, এগোতো, 40 বছর বয়স, 40 না 39 বছর বয়স। আর কি ছিল, পেটে বিভৎস টাইপের একটা ইনডাইজেশন হচ্ছে, গ্যাস হচ্ছে। কিন্তু এটা তার প্রথম অবস্থায় ছিল না। যখন রাজস্থানে কাজ করে সে এখানে চলে এসেছে ট্রিটমেন্ট করবার জন্য। এখানে এসে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট প্রচুর করেছে, ভালো হয়নি। সেক্ষেত্রে কারোর চিন্তাভাবনা বা কারোর কথাটা শুনে সে হোমিওপ্যাথি গেছে। তো যে হোমিওপ্যাথি আমার কাছে প্রেসক্রিপশন এনেছে, সেটা দেখলাম একটা কৃষ্ণনগর সদর হসপিটালের প্রেসক্রিপশন। তো সেখানে যে ট্রিটমেন্টটা দিয়েছে তার হওয়ার ফলে তার আরও প্রবলেম বেড়ে গেছে, ওটা তো কমেনি, আরও বেড়ে গেছে। বেড়ে গিয়ে তার গ্যাসের প্রবলেম চলেছে। তো আমি কী দিয়েছি এখানে বলে দিচ্ছি। প্রথমে যে প্রবলেমটা যেখানে ছিল, আমাদের সিমটম ভিত্তিক ট্রিটমেন্টটাই হচ্ছে আমাদের, শুধুমাত্র মাথা ঘোরার উপরে কোনো মেডিসিন এরকমভাবে হয় না, কোনো কিছুই হয় না। তো সেক্ষেত্রে যে সিমটম বাদ বাকি দেবে, যে কোনো একটা জিনিস নিয়ে ধরুন কোনো পেশেন্ট এলো আমাদের কাছে, যে কোনো জিনিস নিয়ে, কিন্তু সেইটা ভিত্তিকেই কিন্তু ক্লিনিক্যালি ট্রিটমেন্ট, যেটা অ্যালোপ্যাথিতে করে আমরা বা অন্য কোনো পদ্ধতিতে করে, আমরা কিন্তু তা করি না। আমরা যে কোনো জিনিস নিয়ে আসুক আমাদের, সেই জন্য আমাদের কোনো পার্টিকুলার রোগের কোনো মেডিসিন হয় না, সিমটমগুলোতে। তার যে সিমটম ছিল, এখানে কী বলেছে, যখনই মাথা করতো মাথাটাই হতো, তার সঙ্গে পিউপিলিং প্রবলেম হতো। পিউপিল বলতে এখানে যে চোখের পাতা, তার চোখের পাতাতে একটা প্রবলেম তৈরি হতো, কাঁপতো বা ইয়ে হতো। আর কি বলছে, বলেছে এখানে যখনই ব্যথা হতো তার মাথাটার মধ্যে খালি হয়ে গেছে, পুরো মাথার মধ্যে কিছু নেই, এমটি অ্যান্ড হলো ফিলিং। এখানে লিখে দিয়েছে এমটি অ্যান্ড হলো ফিলিং। আর গ্যাসটা ফর্ম করেছে, এটা তার মেন রোগ নয়, তার মেন রোগ হচ্ছে ওইটা, যেটা আপনি আজকে 5 মাস সাফার করছে। মেন রোগে যে এটা হোমিওপ্যাথিক যে ট্রিটমেন্টটা করেছে, এ থেকে সেখান পর তার গ্যাস ফর্ম করে গেছে। সেক্ষেত্রে আমি তার কনস্টিটিউশন যে জায়গাটা নিলাম, সেই কনস্টিটিউশন জায়গাতে সে বরাবরই হচ্ছে হট ফুড খেতে পছন্দ করে, খাবার দাবার খুব গরম গরম খায়, যা কিছু খায় ভাত ডাল সব কিছু গরম গরমভাবে নিয়ে খাবে। তো এক্ষেত্রে আমি যে মেডিসিন দিয়েছি, সেক্ষেত্রে দেখে নেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি নামটা দেখাবো না, কারণ নামটা দেখানো উচিত না কারোর ক্ষেত্রে। এই দেখুন, 10/8/2026, দেখতে পাচ্ছেন, রিসেন্ট 10/8/2026। তো এই যে প্রবলেমটা রয়েছে এখানে, আমি যে মেডিসিন দিয়েছি দেখা, মাত্র 2খানা, যেটা হোমিওপ্যাথিক নিয়ম। আমি অত বড় ডাক্তার নই, আমি স্বীকার করছি।
যে সিঙ্গেল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট আমি করতে পারি না। এখানে অনেক হোমিওপ্যাথি ডাক্তার আছে যারা 5টা 6টা 7টা করে দেয়, যাদের ডিএমএস ডিগ্রি, ডিএইচএমএস ডিগ্রি এরকম রয়েছে। আমার ডিবিএমএস ডিগ্রি, আমি 3 বছরের ডিপ্লোমা হোল্ডার, ডিগ্রি হোল্ডার নই, কিন্তু আমি 28 বছর প্র্যাকটিস করছি। আমি টেবিল ঠুকে কথা বলি, আমি একদম অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি ল মেনটেন করি এবং পেশেন্টকে সেইভাবে ট্রিটমেন্ট করি এবং ভালোও করি। আমি ফেক ধারি কোনো ইয়ে করি না। আমার বোর্ডের জায়গায় 4টে 5টায় এমডি, এমবিবিএস, অমুক তমুক এরকম লেখাও থাকে না। আমি অনেস্টির সাথে ট্রিটমেন্ট করি। আমি সেইভাবেই ট্রিটমেন্ট করি, কিন্তু যেটা পেশেন্ট আমার কাছে আসে সেই পেশেন্ট ভিত্তিকে যেটা নিয়ে আমি ট্রিটমেন্ট করছি সেইটাকে সেইভাবেই আমি রাখবার চেষ্টা করি। আর শুরু থেকে টিল ফ্রম স্টার্টিং, যখন থেকে আমি শুরু করেছি তখন থেকে আমি এরকমভাবে ট্রিটমেন্ট করি। না কোনো টনিক রাখি, না কোনো রাখি। ব্যবসা ভিত্তিকে 40 টাকা টনিক রেখে 400 টাকায় বিক্রি করলাম, প্রিন্ট থাকে তো 400 টাকায়। আমি এইভাবে কোনোদিনও করিনি, করবো না কোনোদিনও। 28 বছর প্র্যাকটিস করছি, এখন তো যাওয়ার সময় হয়ে গেল। আমি একটা জিনিস মানি যে সৎভাবে সঠিকভাবে করলে সে পেশেন্টও ভালো হয়, নিজেরও ভালো হয়। যা করেন না কেন, আমি ডাক্তারি করি, যে ডাক্তারের ব্যাপারে সৎভাবে এবং সঠিকভাবে যে কাজটা করছে সেটাকে ঠিক সেই ওয়েতে যদি চলে। আমি প্র্যাকটিস করি তো আমি আমার কথাটা বলতে পারি, অন্য যে কোনো প্যারামিটারে এটাকে আপনারা দেখতে পারেন। তো আজকে আমি সেইটা বলছি। এইবার দেখুন যে আমি সেইগুলোকে দেখাবো। আগে তো ইয়েরটা দেখালাম আপনাদেরকে যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কারা করতে পারে। এইবার দেখুন আপনাদের এইগুলোকে দেখাবো। এইটা নিয়ে এসছে হচ্ছে সেই পেশেন্ট। দেখেন, এটা হচ্ছে তার যে সার্ভিক্যাল যে গ্যাপটা তৈরি হয়েছে সেইটা এইটা। এইবার দেখা যাচ্ছে, দেখেন দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর সদর হাসপাতালের ডাক্তার, ডিএমএস। তো সেক্ষেত্রে তিনি কটা মেডিসিন দিয়েছেন দেখেন, 1 2 করে 1 2 3 4 5 6 7টা 7খানা মেডিসিন দিয়েছেন, হোমিওপ্যাথি মেডিসিন। এটা কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার। আমার কাছে অ্যালোপ্যাথি প্রেসক্রিপশনও নিয়ে এসছেন উনি, কিন্তু আমারটা যেহেতু অ্যালোপ্যাথি আমি প্র্যাকটিস করি না, তো অ্যালোপ্যাথির ব্যাপারটা আমি বলতে পারবো না। আমি দেখবার চেষ্টা করছি আমি অ্যালোপ্যাথি ইয়েটাও আছে কিনা। এই দেখেন, এটা অ্যালোপ্যাথি। দেখেন সার্ভিক্যাল প্রবলেম রয়েছে একটা, তাই এই যে তার এই প্রেসক্রিপশনের মধ্যে সার্ভিক্যালের একটা ম্যাপের করা আছে, মানে স্পাইনের যে স্পাইন, আমাদের যে স্পাইন আছে তার একটা ম্যাপ করা আছে, তো সেখানে সারাতে পারেনি। তো এইবার আমি দেখাবো যে ভদ্রলোকের ছবি, সেই ভদ্রলোকের ছবিটা আমি দেখাবো। এই দেখেন, ইনি আমার কাছে এসেছিলেন, কিন্তু নাম আমি দেখাবো না। তো ইনি রাজস্থানে কাজ করতেন এবং তার একটা প্রবলেম এরকম হয়েছিল, যে প্রবলেমের জন্য তিনি চলে এসেছেন, এসে এখানে লোকালে দেখাবেন মনে করেছেন। তো আজকে 5 মাস সাফারিং করছেন। তো আজকে 2 দিন ওষুধ নিয়েছেন। তো আজকে ফোন করেছিল আমাকে, আমি পেশেন্টের সাথে খুব টাচে থাকি। উনি বললো আপনি তো কথা বলছেন, এর আগে কোনো ডাক্তার কথা বলতে চায় না, বলে ব্যস্ত আছে, এখানে ফোন করবেন না। এটা আমার প্রফেশন, সার্ভিস দেওয়ার জন্য এসেছি। প্রত্যেককে তার এই ধরনের আইডিওলজি থাকা উচিত এবং রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। আপনার লক্ষ্মী সেখান থেকে আপনি পাচ্ছেন, আপনার রুজি রোজগার চলছে, আপনি পেশেন্টকে দেখছেন, সেখান থেকে টাকা নিচ্ছেন, কিন্তু আপনি কি রেসপন্সিবিলিটি নেবেন না? আপনি লিয়াবেল হবেন না সেখানে? তো এটা তো হওয়া উচিত। আমি আজকে বলে নয়, আজকে বিজেপি গভর্নমেন্ট এসছে, অনেক মন্ত্রীরাও বলছে, বা সেক্ষেত্রে এটা সেই ধরনের ব্যাপারে আমি কিন্তু আজকে থেকে নয়, খোঁজ নিয়ে যদি পারেন কোনো সময় খোঁজ নিয়ে দেখবেন।
আমি পেশেন্টকে যদি কোনো অবস্থায় হয়, কোনো সময় ভুল মেডিসিনও হয়েছে, আমার আজ থেকে 10 বছর আগে আমি চলে যাওয়ার পরে মনে হচ্ছে ভুল মেডিসিন দিয়েছি, আমি গিয়ে তাকে কল করিয়ে ডেকে আবার মেডিসিন চেঞ্জ করেছি। এটা আমার এথিক্স এবং এইটাই আমার ক্যারেক্টার। তো আমি এইভাবেই ট্রিটমেন্ট করি। আমি দেখালাম, সে পেশেন্টটা আজকে 2 দিন বাদেই আমি বললাম যান না, যখন আমার ভিজিট হচ্ছে 800 টাকা করে আমি নিই, তো বললো একটু কম হবে না। আলাম যে যেসব ডাক্তারের কথা বলছি বা এদিক ওদিক কলকাতায় যারা আমার মতো এই ধরনের আইডিয়া দেখেন 3000 4000 টাকা ভিজিট। হ্যাঁ, ওই 5টা 7টা 10টা মেডিসিন একসঙ্গে দিয়ে বাজার করছে, তারা হয়তো বোঝে না বা সিমটম পার করতে পারে না, তাদেরই আমি ক্রনিক ট্রিটমেন্ট করি। তারা হয়তো 200 টাকা 100 টাকা 300 টাকায় হয়তো থাকে। কলকাতায় একটা ভালো বা ওই সাইডে কোনো একটা ভালো ডাক্তার যারা সিমটোমেটিক ট্রিটমেন্ট করে, তাদের প্রত্যেকের ভিজিট কিন্তু এইরকম। কিন্তু তার মানে আমি বলছি না অ্যারোগেন্ট হয়ে অন্য কাউকে অপমান করা। যারা 300 নেয়, যারা 200 নেয়, তারা বলছি না, এদের প্রয়োজন আছে সমাজে, এদেরও প্রয়োজন আছে। এরা কম বেশি তো ট্রিটমেন্ট করে। একটা সাধারণ জ্বর হয়েছে, একটা সাধারণ কাশি হয়েছে, তারা কি আমার কাছে আসবে? আমার কাছে আসলেও আমি বলে দিই আমার কাছে দিয়ে আপনার পোষাবে না, হয়তো আপনি এইসব জায়গায় চলে যান, এসব জায়গায় ট্রিটমেন্ট নিয়ে নেন। যেখানে ক্রনিক অবস্থা রয়েছে, ক্রিটিক্যাল প্রবলেম হয়েছে, সারছে না, তখন আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। আর যারা আমার তো পুরোনো ফ্যামিলি পেশেন্ট যারা আছে, যারা আজ থেকে 20 বছর ধরে আমার কাছেই ট্রিটমেন্ট করে, তারা যে কোনো ইয়েতেই আমার কাছে আসে, আমার কাছে ট্রিটমেন্ট করে, সেটা আলাদা। কিন্তু নতুন নাম শুনে হঠাৎ আসে, ভালো ট্রিটমেন্ট করানো এরকম আসেনি। তো আমি তাদের কষ্ট বলে দিই, দেখুন আমার ভিজিট কিন্তু এটা কি আপনার এফোর্ডেবল, এটা কি আপনি নিতে পারবেন? অর্ধেক বিশ্বাস নেই, কি জানি, দেখি একবার, নাম তো শুনেছি। তো এরকমভাবে আমি বলি না কোনো সময়। আপনি যদি মনে করেন আপনি ছোট্টখাটো হালকা কিছু হয়ে যাবেন, অন্য কাছেও দেখি না, আমার কাছে এত টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যখন এটা আমার চ্যালেঞ্জ হয়, তখন আমি নিই সেই ধরনের কেস, যে এখানে পারিনি, ওখানে হয়নি, সেখানে হয়নি, তখন আমি টাকাও নামো কমও না, আমার যা ভিজিট আমি কম নামাও না, এবং আপনার সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টও করবো। যেমন এদিকে আমি দেখিয়ে দিলাম একটা, এই যে এটা, এই পেশেন্টটা 2 দিন বাদেই আমি বললাম, যখন চলে যাচ্ছে তো বললো কমবে স্যার। তো আমি বললাম যে অবশ্যই কমবে, আপনি দেখেন না 2-3 দিনের মধ্যে আমি যে সিমটম আপনার পেয়েছি, সেই সিমটম মেডিসিন সিলেকশন যখন হয়েছে, তখন এটা আপনি 2 দিন 3 দিন 5 দিনের মধ্যে তো রেজাল্ট। 2 দিন বাদে বলছে উনি আগের থেকে অনেক ভালো আছেন, যেখানে 5 মাস ধরে সাফার করছিলেন। এটা কন্টিনিউ করলে আমার অনেকটাই চলে যাবে, এবং তারপরে যদি আর অন্য কোনো কমপ্লিকেশান থাকে ইন ফিউচারে, তাহলে সেক্ষেত্রে সে আসতে হবে। আমি ভিডিও করি কিন্তু অ্যাডভার্টাইজের জন্য না, আমার নিজের অ্যাডভার্টাইজের জন্য কখনোই আমি ভিডিও করি না। আর আমার বলতে লজ্জাও নেই, আমি ডাক্তারের সাথে অ্যাস্ট্রোলজিও প্র্যাকটিস করি। আমি জানি আমার কখন কী হবে, এবং প্রত্যেকটা মানুষের তার নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট। তবে নিজেকে ভগবান ভাবা উচিত নয়, একদম নয়। এবং আমার প্রোফাইলে প্রথমেই লেখা আছে, দেখবেন, আই এম দ্য হিলার, নট গড। তো মানুষের সাথে আপনি যে প্রফেশনে থাকেন, সমর্পণ থাকা উচিত। যদি আপনার বুদ্ধি, আপনার চিন্তাভাবনা ঠিকঠাকভাবে কাজ করছে এবং মানুষকে সেবা দিতে পারছেন, এবং তার বিনিময়ে আপনি রোজগার করছেন, তাহলে যেমন ঈশ্বরের আপনার অব্দি আশীর্বাদ যে আমি করেছি সব কিছু, আমার বুদ্ধি প্রচণ্ড, আমি যা পারি সেটা অন্য কেউ পারে না, এরকম ব্যাপারটা থাকলে পারে কিন্তু হবে না। হ্যাঁ, আমার মাঝে মাঝে আসে না তা না, আমার আসে, আমি বলি, যখন রেগে যাই তখন আমি হয়তো বলি। আমি এটাকে আমি ডিসএগ্রি করছি না, আমি খুব অনেস্ট নিজের সাথে, সেই জন্যই এইভাবে বলছি। আমি নিজের সাথে খুব অনেস্ট, সেই জন্য আমি বলেও দিচ্ছি আবার, যে আমি কোনো ক্ষেত্রে আমার এরকম টাইপের একটা সেলফ স্যাটিসফ্যাকশান আসে, যে আমি অনেক কিছু পারি এবং আমার কাছে অনেকে আসে যারা ভালো হয়, সেই জন্য আমার মধ্যে একটা এসে যায় মাঝে মাঝে। আমি বলছি কিন্তু এটা আসা উচিত নয়, আমি সব কিছু সমর্পিত হওয়া উচিত ঈশ্বরের প্রতি। আমি আমার বাড়িতেও বলি যে যখন মুশকিল আসেন দরকার পড়ে, তখন আমাকে প্রয়োজন হয়, তুমি অন্য এদিক ওদিক দেখো, না পারলে আমার কাছে আসো, এই কথাগুলোও আমি বলি। কারণ কি, আমি জানি আমার আজকে 28 বছর প্র্যাকটিস করবার পরে আমার যে কনফিডেন্টটা হয়ে গেছে, সেটা আমি তো জানি, কিন্তু এটা আসা উচিত নয়, এটাও আমি বলছি। কিন্তু আমি যে বললাম, এই যে এত কথাগুলো অনেকে বলে না, নিজের খারাপ জিনিসগুলো দেখে না, শুধু অন্যের দিকে আঙুল তোলে, কিন্তু আমি নিজের দিকেও আঙুল তুলি, সেই জন্য আমি নিজেরটাও দেখিয়ে দিলাম। কারণ আমি খুব অনেস্ট উইথ মাই সেলফ, আমি নিজের সাথে খুব সৎ, যেটা আমি সেটা আমি বলে দিই। আমি অমুক ছিলাম, আমি তমুক ছিলাম, এরকম।